তুর্কি থেকে ঠিক যেভাবে আসতে হলো, এটি খুব স্বাভাবিক। আপনাকে কৌশলগতভাবে এইভাবে আসতে হবে, কারণ আপনি তো একমাত্র বোকারাই জেনে শুনে নিশ্চিত হামলা হবে এটি জানার পরেও সেটি ফেস করবে। কৌশলের মাধ্যমে আপনাকে আসতে হবে। প্রটোকলটা ফলো করেছে কারণ ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প সোলাইমানিকে হত্যা করার পর থেকেই আমেরিকার ইরানিদের টার্গেট জোনে আছেন। প্রেসিডেন্ট রাজি হলেন, ইরানে হামলা চালালেন। ইসরায়েলের প্রভাব নাম্বার 1। প্রভাব 2, ইরানকে 50 বছরের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। চীন রাশিয়া হচ্ছে বড় শত্রু। এই বড় শত্রুগুলো যদি কোনো কারণে আমেরিকার উপরে কোনো ধরনের সামরিক অভিযান চালায় বা চেষ্টা করে, সেখানে প্রতিহত করার কি ব্যবস্থা আছে? তুর্কি থেকে ঠিক যেভাবে আসতে হলো, এটি খুব স্বাভাবিক। আপনাকে কৌশলগতভাবে এইভাবে আসতে হবে, কারণ আপনি তো একমাত্র বোকারাই জেনে শুনে নিশ্চিত হামলা হবে এটি জানার পরেও সেটি ফেস করবে। কৌশলের মাধ্যমে আপনাকে আসতে হবে। কিন্তু যেভাবে আসতে হলো, এবং ইউএস রণতরী যেটা আব্রাহাম লিঙ্কন, সেখান থেকে 1-0 ঝাঁপিয়ে পড়লেন নদীতে, সমুদ্রে, কারণ তারা 200 দিন ধরে সেখানে আছেন। 5,000 নাবিক, 5,000 সৈন্য সেখানে পড়ে আছেন। তাদের খাবারের কষ্ট হচ্ছে, নানা ধরনের সমস্যার মধ্যে পড়ছে। এই দুটি ঘটনা ইরান যুদ্ধ বন্ধের জন্য আভ্যন্তরীণ যে একটা প্রেসার গ্রুপ কিংবা চাপ তৈরি হয়, সেটিকে শক্তিশালী করবে কিনা? হ্যাঁ, দেখুন, ডেফিনেটলি এটা করবে। আপনি যে কথাটা বললেন রয়টার্স এর রিপোর্টে, যে ইসরায়েলি তথ্য আমেরিকা যাচাই করতে পারেনি অ্যাবাউট ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্রাঙ্কে ঘুরে অন্য বিমান দিয়ে আসা। মিত্র দেশগুলো সাধারণত একে অপরের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করে। ইরান সম্পর্কে ইসরায়েলের অনেক গভীর তথ্য সংগ্রহ সক্ষমতা আছে এবং আমেরিকার জন্য অনেকটা ডিপেন্ডেন্ট। কিন্তু আবার আমেরিকার নিজস্ব ক্ষমতা থাকতে হবে সমস্ত ইন্টেলিজেন্সকে যাচাই করার, এবং যেটা আসে যে আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে। কিন্তু এখানে অনেক ধরনের কনফ্লিক্টিং নিউজ আছে। আসলে ওরা 100% শিওর না, তারপর একটা প্রটোকল ফলো করতে হয়। প্রটোকলটা ফলো করেছে কারণ ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প সোলাইমানিকে হত্যা করার পর থেকেই আমেরিকার ইরানিদের টার্গেট জোনে আছেন। আর সেকেন্ড বার ওদের হাইয়েস্ট লিডারকে হত্যা করেছে, সুতরাং ইজ ইজি। এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে ভয়টা ঢুকে গেছে, যেটা জনরল বললেন, এই যে একটা কমান্ডার চিফের মধ্যে, এটা কিন্তু একটা বিরাট নেগেটিভ বার্তা দিচ্ছে। আরেকটা জিনিস যেটা বললেন, এই যে আব্রাহাম লিঙ্কন এত বছর, আমি শুনলাম যে সাধারণত এতটা লম্বা সময় সমুদ্রে কেউ থাকে না, কিন্তু মাসের পর মাস ওরা থাকছে। কারণ অরিজিনাল আইডিয়াটা ছিল যুদ্ধ বড় জোর 4 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। এখন তাদের মধ্যে মেন্টাল প্রবলেম শুরু হয়েছে। দুই দলের মধ্যে হাতাহাতির মধ্যে কয়েকজন সেনাও মারা গেছে এখানে, অ্যাকর্ডিং টু দ্য নিউজ। সুতরাং এই দুইটাই যুদ্ধের বিরুদ্ধে যে ডোমেস্টিক ভাবে একটা প্রবল একটা মানে এগেইনস্ট একটা মুভমেন্ট শুরু হয়েছে, এবং সেটা আলটিমেটলি ইলেকশন পর্যন্ত গড়াবে। আমি জাস্ট একটা রিপোর্ট আমি পেয়েছি যে কি হতে পারে, যে নভেম্বরে এটা কেন যাবে আর কি। হিল বলে একটা ইয়ে আছে, রিপোর্টিং এজেন্সি, ওরা বলতেছে যে রিপাবলিকানদের 8টি আসন ঝুঁকিতে আছে। ডেমোক্রেটরা কি সিনেট দখল করতে পারবে? সে 8টি আসনগুলো কি? সেটা হলো কয়েকটা জায়গায়, অফকোর্স কয়েকটা জায়গায় ডেমোক্রেটরা ঝুঁকিতে আছে, কিন্তু রিপাবলিকান 8টা জায়গায় এটা ফ্লিপ হতে পারে। এবং ফ্লিপ হওয়ার পিছনে একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে যুদ্ধ। আবার যে কথাটা আসলে আমি এগ্রি করি জয়নাল আবেদিন ভাইয়ের সাথে, যে স্ট্র্যাটেজিক্যালি ইরান জানে যে আমেরিকা তাদেরকে ধ্বংস করে দিতে পারবে না। তারা যদি যুদ্ধটা আর কয়েক মাস আগায় নিতে পারে, তাহলে যেটা হবে সেটা ডোমেস্টিক পলিটিক্স এর উপর একটা প্রভাব পড়বে। এবং এই যদি মধ্যবর্তী ইলেকশনে যে ডেমোক্রেটরা যদি ফিরে আসে, তারা যুদ্ধের এগেইনস্টে একটা 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 অবস্থান নেবে। আমি কেন এটা বলছি, কারণ আমেরিকার সাধারণ ভোটাররা প্রতিদিন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি বিশ্লেষণ করেন। আসলে সেই পেট্রোল পাম্পে যায়, বাজার করে, বিদ্যুৎ বিল দেয়, তার ছেলে বা মেয়ে সেনাবাহিনীতে থাকলে দীর্ঘদিন বিদেশে থাকার বিষয়টি অনুভব করে। অনেকে আছে অনেকদিন ধরে গভর্নমেন্ট করছে। তাই পররাষ্ট্রনীতি তখনই ঘরোয়া রাজনীতির বিষয় হয়ে যায়। সাধারণত পররাষ্ট্রনীতি কখনোই আমেরিকান ইন্টারনাল পলিটিক্সকে এফেক্ট করে না হিস্টোরিক্যালি। কিন্তু এখন যেটা হচ্ছে, এই সমস্ত অসম যুদ্ধ, মানে যে যুদ্ধের বিরুদ্ধে তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাডভাইজার পর্যন্ত এগেইনস্টে ছিল, তখন সেই
পররাষ্ট্রের ডোমেস্টিক নীতির অংশ হয়ে যায়। কারণ তখন মানুষ বুঝতে পারে তার যখন পেটে, মানুষের পকেটে যখন হাত পড়ে, যুদ্ধের কারণে তেলের দাম বাড়ে, খাদ্যের দাম বাড়ে, সরকারি ব্যয় বাড়ে, তাহলে ভোটার তো প্রশ্ন করবেই। ডেমোক্রেটরা বলতে পারে ট্রাম্প বলেছিল আমেরিকাকে নতুন যুদ্ধ থেকে দূরে থাকাবে, এবং আমি ওয়ান অফ দিস পারসন হু ইজ টু বিলিভ ইন ডোনাল্ড ট্রাম্প যে সে যুদ্ধ করবে না, কিন্তু দেখা গেল সে একটার পর একটা যুদ্ধ করে যাচ্ছে। রিপাবলিকানরা বলতে পারে হ্যাঁ ইরানকে থামানো দরকার ছিল, যদি না থামাতাম এটা হয়তো আরো বেশি কষ্টলি হতো, কিন্তু সব ধরনের ইন্টেলিজেন্স বলছে এখানে ইরান এতটা মানে মানে থ্রেট ছিল না, থ্রেট হয়েছে ইসরায়েলি ইন্টেলিজেন্সের জন্য। ইসরায়েল তাদেরকে বারবার পোক করেছে। এই কারণে এই কথাটা বললাম যে অফকোর্স আপনি মিত্রদের সাথে গোয়েন্দা তথ্য বিনিময় কমিউনিকেশন করবেন, কিন্তু আপনার নিজস্ব সক্ষমতা থাকা দরকার। ট্রাম্প কি তার পররাষ্ট্র নীতির উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন? অফকোর্স আমেরিকান প্রেসিডেন্ট ইজ অল পাওয়ারফুল, কিন্তু তার সামনে তিনটি বাধা তৈরি হয়েছে। প্রথমত প্রতিপক্ষের বাধা। ইরানকে বলতেছি দে আর টাফ গাই, ইউ নো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দেম, দে থট দ্যাট ওকে আমি বম মারলে ওরা পায়ে হাতে হাত করে দিতে, ইরাকে করেছিল একই জিনিস ওরা ভাবছিল। দ্বিতীয়টা ভেরি ইম্পর্টেন্ট, মিত্রের বাধা। নেতানিয়াহু সব বিষয়ে ট্রাম্পের কথা মেনে নিচ্ছে না। এই গাজা নিয়ে কিছুদিন যেটা হলো সে সরাসরি অস্বীকার করেছে। এবং তৃতীয় যেটা নিজের দেশের মধ্যে বাধা, এখানে কংগ্রেস আছে, ভোটার আছে, মূল্যস্ফীতি বাড়ছে, সামরিক বাহিনীর উপর চাপ আছে। যে কথাটা জেনারেল বললেন যে মানে মাইক জনসন যে স্পিকার অফ দি হাউস আস্তে আস্তে তার পরিবর্তন অবস্থান চেঞ্জ করছে। তাই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে ট্রাম্প আসলেই তার নিয়ন্ত্রণ হারিয়েছেন কিনা। প্রশ্নটা হচ্ছে আমেরিকার বিপদ শক্তিকে ট্রাম্প বিপদ শক্তি এমন একটি ফলাফল দিয়ে যেতে পারছেন যা আমেরিকার জনগণের জন্য গ্রহণযোগ্য। The answer is no. If this is the way it goes, the মধ্যবর্তীতে, এবং আমি চাই যে রিপাবলিকানরা হারুক, আমেরিকার মঙ্গলের জন্য, বিশ্বের মঙ্গলের জন্য। জনাব আবেদিন, আপনার কাছে একটু শুনি, যেটি আমাদের আলোচনায় উঠে আসছে, ইসরায়েল যখন বলল, গোয়েন্দা তথ্য দিল যে ইরানে যদি এই দিন হামলা চালানো হয় তাহলে এই সাকসেস আমরা পাবো, আমরা রেজিম চেঞ্জ করতে পারবো, আমরা তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারবো, নানা ধরনের ইকুয়েশন দিয়ে ইসরায়েল আমাদেরকে কনভিন্স করলো। 30 বছর ধরে কোনো প্রেসিডেন্টকে পারলো না, আমাদের প্রেসিডেন্ট রাজি হলেন, ইরানে হামলা চালালেন। ইসরায়েলের প্রভাব নাম্বার 1। প্রভাব 2, ইরানকে 50 বছরের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। আপনি যদি বলেন যে হরমুজ পুরোটাই আমার নিয়ন্ত্রণে, যেটা বলছে ভিন্ন কথা, তাহলে কি আসলে আপনি ফ্যাক্টের কাছাকাছি আছেন, রিয়েলিটির কাছাকাছি আছেন, নাকি আসলে মানে বায়বীয় কথাবার্তা বলে এত বড় একটা বৈশ্বিক সংকটের সমাধান কিভাবে হবে? ধন্যবাদ প্রফেসর সাহেব, অত্যন্ত সুন্দরভাবে অনেকগুলো কারণ এবং এর সমাধানের দিকেও উনি কিছুটা দৃষ্টিপাত করেছেন। আপনার যেটা জিজ্ঞাস্য বিষয় সেটি হচ্ছে যে আসলে বর্তমানে আলোচনাটা কোন পর্যায়ে আছে এবং এই পর্যায়টা থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায়। প্রথম কথা হচ্ছে আমরা গত 6 মাসের যুদ্ধের যেই অবস্থা দেখে আসছি, দিন দিন অবস্থা খারাপ হচ্ছে, ভালো হচ্ছে না। এবং এটি শুধু দুই দেশের, আমেরিকা এবং ইরান নয়, ইসরায়েল নয়, সারা বিশ্বের অর্থনীতির জন্য অত্যন্ত একটা নেতিবাচক প্রভাব পড়ছে। সর্বদিক থেকে যেটি এখন প্রফেসর সাহেব বলেছেন যে এখানে মর্যাদার বিষয় এবং অবিশ্বাসের বিষয়। প্রথম কথা হচ্ছে যে আমেরিকা এবং ইরান কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। কারণ হচ্ছে অতীতে আমরা যেটা দেখেছি, যখনই কোনো একটি আলোচনা মোটামুটি যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছেছে, ঠিক সেই মুহূর্তেই আলোচনাটা ভেঙে গেল, এবং শুধু ভেঙে যায়নি, এত বৃহৎ আকারে আবার যুদ্ধ শুরু হলো, যেটা আগের ঘটনাগুলোকে অত্যন্ত পরাভূত করেছে। এই যে বিষয়টা, এটি অত্যন্ত উদ্বেগজনক। এখন যেই বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছে যে একটা ছোট্টখাট্ট বিজয় নিয়ে হয়তো এখানে যুদ্ধটা শেষ করবে, এখানে মাইকেল স্টিফেন রয়্যাল ইনস্টিটিউটের একজন প্রখ্যাত গবেষক, উনি এই কথাটা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে একটা বিজয় নিয়ে ঘরে ফিরতে চাচ্ছেন। কারণ একটা ছোট্টখাটো বিজয় না হলে ওনাকে যেমনি ভাবে বহির্বিশ্বে যে একটা, যেটি আপনি একটু আগে বললেন যে টার্কিতে যখন ন্যাটো সম্মেলনে উনি গেলেন, তখন একটা ট্রাকে করে উনাকে
রেস্কিউ করা হলো, এবং এর পিছনে যথেষ্ট কোনো কারণও তেমন ছিল না। অবস্থা দৃষ্টি বোঝা যাচ্ছে যে ইসরায়েল চায়নি যে ডোনাল্ড ট্রাম্প সেখানে ন্যাটোতে কোনো ভূমিকা স্বরূপ কোনো বক্তব্য রাখুক, যেগুলোর মাধ্যমে যে কোনো একটা সমাধান আসতে পারে। যেহেতু ইসরায়েল চায়নি সেখান থেকে, না মানে ইসরায়েল তো চেয়েছে, ইসরায়েল তো তিনি তো ফেরার সময় এই ঘটনাটি ঘটেছে, নেটোতে বক্তব্য রেখেছেন, সবই করেছেন, কিন্তু মূল জিনিসটাকে উলটপালট করে দিয়েছে। অর্থাৎ আমেরিকার যেই সেন্ট্রাল কমান্ডের, আমেরিকান সামরিক বাহিনীর এবং আমেরিকার গোয়েন্দা সংস্থার যে একটা শক্তি, সে শক্তিমত্তা এবং রিয়েলি একটা গোপনত্ব তারা রক্ষা করতে পারে, সেইটি কিন্তু প্রমাণ হয়নি। সেটি অত্যন্ত ফ্যাকাশে হয়ে গেছে। এবং এই বিষয়টি শুধু দুটি দেশের মধ্যে নয়, এটা সারা পৃথিবীতে অত্যন্ত নেগেটিভ প্রভাব পড়ছে মানে আমাদের ইউএস ইকোনমির উপরে এবং ওভারঅল যে যুদ্ধ পরিস্থিতির উপরে এবং ওভারঅল একটা নেতৃত্বের উপরে, যেটি অত্যন্ত উদ্বেগজনক এবং অত্যন্ত হতাশাব্যঞ্জক। তো সেই কথাটাই বলছিলাম যে এর পিছনে যে অনুমান করা হচ্ছে, শুধু অনুমান নয়, এখন কিছুটা প্রমাণও আসছে যে ইসরায়েল চায়নি যে এই ন্যাটো সম্মেলনটা সফল হোক। হ্যাঁ, ন্যাটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত হয়েছেন, সেখানে অনেক ডিগনিটরি ছিল, কিন্তু ওনাকে এই অবস্থায় আসতে হলো কেন? এই যে একটা অবস্থা ক্রিয়েট করা হয়েছে, এই অবস্থা তো ক্রিয়েট হওয়ার দরকার ছিল না, বা এই ধরনের ন্যাক্কারজনক ভাবে সেখান থেকে আসার প্রয়োজন ছিল না। এটা হলো কেন? এটা একটা নেতৃত্বের যে একটা দূরদর্শিতা নাই, নেতৃত্বের যে একটা গতিশীলতা নাই, সেই জিনিসগুলো কিন্তু প্রমাণপদ হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি আমরা খুব ইতিমধ্যে লক্ষ্য করছি, সেটা হলো যে যুদ্ধ বন্ধের যে বিষয়টা, আসলে বিভিন্ন রিপোর্ট বলতেছে, বিভিন্ন রিপোর্ট সিএনএন থেকে শুরু করে বিভিন্ন রিপোর্ট বলছে যে আমেরিকার যে শক্তি, ড্রোন বলেন আর মিসাইল বলেন, যেটা ইরানের এখনো 70 থেকে 75% শক্তি অক্ষত রয়েছে বলে সেন্টকম পর্যন্ত বলছে, স্বীকার করছে। সেই ক্ষেত্রে আমেরিকার হয়তো মাসখানেক চলার মতো সেখানে অবস্থা আছে। এইটাও আরেকটা খুবই উদ্বেগজনক ঘটনা। আজকে যদি চীন, রাশিয়া, আমেরিকার শত্রু তো ইরান নয়, আসলে ইরান একটা ছোট শত্রু, চীন, রাশিয়া হচ্ছে বড় শত্রু। এই বড় শত্রুগুলো যদি কোনো কারণে আমেরিকার উপরে কোনো ধরনের সামরিক অভিযান চালায় বা চেষ্টা করে, সেখানে প্রতিহত করার কি ব্যবস্থা আছে? সুতরাং এই যে ইরানের সাথে টিকাটা কত কষ্টকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমেরিকার যে শক্তি, আমি ইরানকে কয়েকবার হয়তো ধূলিসাৎ করে দিতে পারবে, কিন্তু সমাধানটা কোথায়? কারণ এই যুদ্ধের পিছনে 69% আমেরিকান, যারা দেশটি নিয়ে ভাবে, যারা দেশের ট্যাক্স দিচ্ছে, বেঁচে থাকছে, ব্যবসা বাণিজ্য করছে, উদ্বেগ প্রকাশ করছে এবং বলছে যে ইট ওয়াজ এ রং ডিসিশন